দর্শন বিরতিহীন সংবাদ রাত ৯টায় আপনাদের সঙ্গে আছে আমি মুনাসির এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তের জেলাগুলোতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটে নাকাল নগরবাসী, ভারী বর্ষণ হতে পারে আরো 2 থেকে 3 দিন, পূর্বাভাস আবহাওয়া অফিস। দারিদ্র্য কমানো, নতুন কর্মসংস্থানের নির্দেশনা নেই বাজেটে, বলছে সানেম। কর কাঠামো সংস্কারের তাগিদ। নাশকতা, ধর্ষণ সহ 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হক কারাগারে, শুনানি শেষে আদালতের আদেশ। মোবাইল অ্যাপে যোগাযোগ করে দেশে এলএসডি আনায় জড়িত বিদেশে পড়ুয়া কিছু তরুণ, লেনদেন হয় পেপ্যালে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়েই চলেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় সংক্রমণ ও মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 30টি সীমান্তবর্তী জেলা 60টিতে ঈদের পর থেকে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এর মধ্যে রাজশাহীর অবস্থা সবচেয়ে খারাপ। এক সপ্তাহ আগেও যেখানে শনাক্তের হার ছিল 30%-এর নিচে, শুক্রবার তা বেড়ে দাঁড়ায় 49.43%। রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 7,598 জনের, মৃত্যু হয়েছে 93 জনের। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত 1,142 জন আর মৃত্যু হয়েছে 51 জনের। এছাড়া নওগাঁয় শনাক্ত হয়েছে 2052, মারা গেছে 45 জন। একটু বয়স বেশি, কোমরবিডিটি আছে, এদের একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে এসে হয়তো 3-4 দিনের মধ্যে তারা হয়তো এই মানে বাঁচানো যাচ্ছে না। তো সেটা তো একটা ব্যাপার আছেই। তো আর রুগী বাড়লে কিছুটা আসলে রেট তো বাড়বে। যেন আমাদের যদি আগে হিসাব করেন, আগে অল্প মারা যেত, সেখানে রুগী ছিল মনে করেন যে আপনার 60-70 এরকম। তো এখন মনে করেন যে আপনার 225-24 জন রুগী আজকে। তো এত রুগী, এই পরিমাণ রুগী আসছে, সবার অক্সিজেন সমস্যা। তো এই জন্যই রুগীর আসলে আনুপাতিক হারে একটু মৃত্যুর রেটটা বেড়ে যাচ্ছে। কোভিড রোগী বেড়েছে সাতক্ষীরাতেও। সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, 30 মে করোনা শনাক্তের হার ছিল 40.65%। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 52.68%। প্রতিদিনই প্রায় সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি থাকছে, যার কারণে অনেক রোগীকে আমরা শয্যা ভর্তি করতে সমর্থ হচ্ছে না। অনেককে দেখাচ্ছে আমাদের, বিশেষ করে যাদের শুধুমাত্র অক্সিজেন লাগছে তাদেরকেই আমরা হাসপাতালে ভর্তি রাখছি, আর যাদের অক্সিজেন ছাড়া, যাদের মোটামুটি বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব, তাদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। এখন পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছে 7,221 জনের, মৃত্যু হয়েছে 81 জনের। করোনা সংক্রমণ রোধে রাজশাহী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলার কিছু এলাকায় বিধিনিষেধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে থাকা 7 শ্রমিকের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন। বর্তমানে ওই 7 জন বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গেল মাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহাতাবপুরে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাজে আসেন 63 জন শ্রমিক। তাদের মধ্যে 10 জনের ঠান্ডা জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। সে সময় সবাই করোনা পজিটিভ হন। পরে তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে নমুনা পরীক্ষা করা হলে 10 জনের মধ্যে 7 জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশে 24 ঘন্টায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে 43 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল 34। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,447 জন। আগের দিন ছিল 1,887 জন। এদিকে সীমান্ত এলাকায় করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,447 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 11.03%।
৩৯ দিনের মধ্যে এটাই করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি। এ পর্যন্ত দেশে শনাক্ত হলো ৮,০৯,৩১৪ জন করোনা রোগী। একদিনে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে পুরুষ ৩০ এবং নারী ১৩ জন। এদের ২১ জনের বয়স ৬০ বছরের বেশি। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১২,৮০১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়িয়ে পড়ায় দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখনই সতর্ক হয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। তাই সীমান্ত এলাকায় কঠোর লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। একটা হচ্ছে উৎসাহিত করতে হবে প্রতিরোধ ব্যবস্থাপনায়, মাস্ক মাস্ক মাস্ক। দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। 15টা জেলায় যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যকর্মী, ট্রেন চিকিৎসক এবং অক্সিজেন ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। একদিনে সুস্থ হয়েছেন ১,৬৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,৪৯,৪২৫ জন করোনা রোগী। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারীর ১.৫ বছর পার হলেও দেশের ৬৪ জেলার ৩২টিতেই করোনার নমুনা পরীক্ষার RT-PCR ল্যাব নেই। এমনকি উচ্চ সংক্রমণ জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলাতেও নেই PCR ল্যাব। ফলে এই ৩২ জেলার নমুনার ফল পেতে অন্য জেলার ল্যাবের উপর নির্ভর করতে হচ্ছে। এতে ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চাঁপাইনবাবগঞ্জ এখন দেশে করোনার উচ্চ সংক্রমণ জেলা। জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। তবে এখানে এখনো PCR ল্যাব স্থাপন হয়নি। করোনার নমুনা সংগ্রহ করে প্রতিদিন পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহীতে। কোনো PCR ল্যাব নাই, আমাদেরকে রাজশাহী পাঠাতে হয়। রাজশাহী পাঠাতে গিয়ে ওখান থেকে রিপোর্ট আসতে দেরি হয়, কাজে করোনা রোগীর ডায়াগনোসিসে দেরি হয়। সাসপেক্টের উপরে আমাদেরকে অনেক সময় নির্ভর করতে হয় যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসে। বর্তমানে অধিক সংক্রমণের জেলা নওগাঁ ও নাটোরে নেই PCR ল্যাব। এই দুই জেলাকে নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর ওপর নির্ভর করতে হচ্ছে। ফলাফল পেতে 2 থেকে 3 দিন লেগে যায়। সপ্তাহে 3 দিন গাড়ি যায় এবং যেদিন গাড়ি যায় তার পরের দিন সন্ধ্যাতে পেয়ে যায়। অর্থাৎ আমাদের রেজাল্ট পেতে সর্বোচ্চ 2 দিন 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা এরকম লাগছে। এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। PCR ল্যাব নাই, এটা থাকলে হয়তো আমরা আরো অনেকটাই সুবিধা পেতাম। যদি এটা আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা ওই দিনের রিপোর্ট আমরা ওই দিনই পাবো। এতে আমাদের রোগীর প্রকৃত রোগীর সংখ্যা নির্ধারণ করতে সুবিধা হবে এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট সহ আইসোলেশনে রাখতে পারব। দেশে মোট 131টি করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাব রয়েছে। এর 80টি ঢাকায়, বাকিগুলো 31 জেলায়। স্বাস্থ্য দপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 32 জেলায় নেই PCR ল্যাব। সব জায়গায় সব জেলায় PCR ল্যাব দেওয়ার জন্য প্রসেসের মধ্যে আছে। কিছু আমাদের মেশিনপত্র এসে গেছে, হয়তো কোনোটা আসছে, বা আসলে তো স্ট্রাকচারালও চেঞ্জও দরকার, সেগুলো কাজ চলছে। সবই প্রক্রিয়াধীন। এবং অ্যান্টিজেন টেস্ট হয়, ওই সব জায়গায় অ্যান্টিজেন টেস্ট জিন এক্সপার্ট মেশিন দেওয়া হয়। সারা দেশে 44টি জিন এক্সপার্ট মেশিন আছে, যা দিয়ে খুব অল্প নমুনা পরীক্ষা করা যায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টির জলজটে নাকাল নগরবাসী। বর্ষণ থামার 3 ঘন্টা পরও পানির নিচে ছিল রাজধানীর অনেক এলাকা। অন্যান্য সময়ের মতোই মালিবাগ, শান্তিনগর, মতিঝিল, পল্টন থেকে শুরু করে বিজয় সরণিতে নাকাল হয়েছে পথচারীরা। শনিবার সকালে প্রথম দফা, পরে দুপুর 2টার দিকে রাজধানীতে নামে দ্বিতীয় দফায় বৃষ্টি। ভারী এই বর্ষণে তলিয়ে যায় তেজগাঁও সহ রাজধানীর নানা এলাকা। তীব্র গরমের পর এই বৃষ্টিতে স্বস্তির চেয়ে দুর্ভোগে নাকাল হয়েছেন নগরবাসী। তারা বলছেন, আধা ঘন্টার বর্ষণেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। চলাচল হয়ে পড়ে প্রায় অসম্ভব। মহাখালী থেকে পুরো আসলাম, পুরা রুটেই পানি। পুরা রুট কোনো জায়গায় যে নাবিস কোমরে দেখা যায় পানি, থইতে কোমরমান পানি। এখানে আপনার যে মেন হোলের দরজাগুলো আছে এগুলো সব ব্লক হয়ে রয়েছে। ভিতরটা যদি পরিষ্কার করা হয়তো তাহলে পানিগুলো যাইতে পারতো। একই অবস্থা রাজারবাগ পুলিশ লাইন্স এলাকার। স্থানীয়রা বলছেন, বৃষ্টিতে শহরের আর কোথাও পানি না জমলেও এখানে নিস্তার নেই। রাস্তার নিচের কারণে পানি জমে, একটু উঁচু হলে পানি থাকতো না। পানিটা শুনতে পাচ্ছিল এই ড্রেনের মধ্যে। বৃষ্টির কারণে একটু যানজট সৃষ্টি তো হবে। পানি জমে, নগরে তো সমস্যায় মানুষের চলতে কষ্টই হয়। কাদা পানিতে সয়লাব এই সড়ক তখন হয়ে যায় চলাচলের অযোগ্য। যানজট লেগে থাকে, গাড়ি চলতে পারে না, পানি হাঁটু পরিমাণ হয়ে গেছে। জায়গায় জায়গায় পানির নিচে ভাঙ্গাচোরা থাকে, রাস্তা ভাঙ্গার কারণে আমরা জায়গায় এক জায়গায় গাড়ি নিয়ে পড়ে থাকতে হয়। টানা বৃষ্টিতে তলিয়েছে মতিঝিল, পল্টন ও বিজয় সরণির মতো ব্যস্ততম এলাকা। নগরবাসীকে গন্তব্যে যেতে হয়েছে এই কাদা পানি মারিয়েই। ব্যাহত হয়েছে যান চলাচলও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া সবগুলো খালের ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব না হওয়ায় বৃষ্টি হলে এখনও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। সকালে মিরপুরে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা হয় এমন 103টি জায়গা চিহ্নিত করা হয়েছে। জলাবদ্ধতা হলে তাৎক্ষণিকভাবে তা দূর করতে সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। 333 নম্বরে ফোন করে বা সবার ঢাকা অ্যাপের মাধ্যমেও জলাবদ্ধতার তথ্য জানানো যাবে। এছাড়া আগামী বছরের মধ্যে আর কোথাও জলাবদ্ধতা থাকবে না বলেও জানান মেয়র। ভিটামিন এ ক্যাম্পেইনে উত্তর সিটি 54টি ওয়ার্ডে 1905টি কেন্দ্রে 60 লাখ শিশুকে 19 জুন পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দেন মেয়র। কারণ বাজারটা বৃষ্টি হলে পুরো কারণ বাজার কিন্তু কোমর পানি হতো, এটি কিন্তু হচ্ছে না। আপনারা যারা মগবাজার, মধুবাগ, শাসাববাড়িতে যারা থাকেন, 34 বছর শাসাববাড়িতে একটু বৃষ্টি হলে কোমর পানি হতো, সে শাসাববাড়ি কিন্তু আমরা এই জলাবদ্ধতা থেকে উদ্ধার করেছি। আমরা 103টি জায়গাকে আমরা দেখছি জলাবদ্ধতার কারণ। ভারী বর্ষণ হতে পারে আরও 2 থেকে 3 দিন জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝখানে 2 দিনের বিরতি দিয়ে বর্ষার বৃষ্টি শুরু হবে। বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের দক্ষিণাঞ্চলে পড়তে শুরু করেছে বর্ষার প্রভাব। পশ্চিমাঞ্চলে পশ্চিমা লঘুচাপের প্রভাব, দুয়ের সংমিশ্রণে প্রচুর বজ্রসহ ভারী থেকে মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে দেশের অনেক অঞ্চলে। আবহাওয়া অফিস বলছে, আগামী 2-3 দিন থেমে থেমে চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টি হবে। আর দেশের পশ্চিমে খুলনা, রংপুর, বরিশাল, রাজশাহীতে বৃষ্টি কমবে। ওয়েস্টাল ইস্টালের সংমিশ্রণ, এটা বৃষ্টিটা হবে আগামী আরো 2 থেকে 3 দিন। বিশেষ করে আপনার দেশের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম এবং উত্তর পূর্বাঞ্চল, সিলেট এবং তার সাথে ঢাকা, ময়মনসিংহ, এইসব জায়গাতে আপনার মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও ইয়াঙ্গুন উপকূলে রয়েছে। 2-1 দিন বাদে টেকনাফ হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলে আসতে পারে। আগামী 10 থেকে 15 তারিখের ভিতরেই সারা দেশে বর্ষা সেট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সারা দেশে হালকা থেকে মাঝারি এবং সারা দেশে যে বর্ষার বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি আগামী 10 থেকে 15 তারিখের ভিতরেই সারা দেশেই সেই বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে। ঢাকায় শনিবার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 111 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্য কমানো ও নতুন কর্মসংস্থান তৈরির কোনো নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। সকালে বাজেট বিষয়ক এক ভার্চুয়াল প্রতিক্রিয়ায় একথা জানায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং, সানেম। বৈষম্য দূর করতে কর কাঠামো সংস্কারেরও তাগিদ সংস্থাটির। বিআইডিএস এর তথ্য অনুসারে করোনায় প্রাতিষ্ঠানিক খাতের 13 ভাগ মানুষ চাকরি হারিয়েছেন, আর বেতন কমেছে 25 ভাগ মানুষের। আর বিশ্বব্যাংক বলছে শহরের 66% ও গ্রামের 41% মানুষ কাজ হারিয়েছেন। সানেমের গবেষণায় উঠে এসেছে করোনায় নতুন করে দরিদ্র হয়েছে 2.5 থেকে 3 কোটি মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় সানেম জানায়, করোনায় দারিদ্র্য ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব ফেলেছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে একে মোকাবেলায় কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি। সংস্থা প্রধানের মন্তব্য, এসডিজি বাস্তবায়নে সহায়ক নয় প্রস্তাবিত বাজেট। প্রতিফলনটা আমরা আশা করেছিলাম, তার থেকে একটা বড় ধরনের গ্যাপ আছে। কোভিড এর কারণে যে বড় ধরনের আর্থিক এবং সামাজিক সংকটের সৃষ্টি হয়েছে, তার একটা প্রপার অ্যানালিসিস কিন্তু বাজেটে আমরা সেই রিফ্লেকশন দেখতে পাই। সানেম আরও জানায়, নতুন অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে 10.7%। রাজস্বের যে লক্ষ্য ধরা হয়েছে তা পূরণও কঠিন। যারা কর দিচ্ছেন তাদের উপর নতুন করে কর না বাড়িয়ে, বরঞ্চ যারা কর দিচ্ছে না বা যে খাতে বা যে উপায় তারা কর ফাঁকি দিচ্ছে, সেই উপায়গুলোকে, সেই ট্রানজাকশন গুলোকে করের আওতায় আনা। সংস্থাটির দাবি, কর কাঠামো সংস্কার না হলে বৈষম্য দূর করা সম্ভব নয়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে কর হার কমানোর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ হলেও ফাঁকির প্রবণতা কমবে বলে আশা করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। তবে এনবিআর এর ভ্যাট আদায় প্রক্রিয়ার সমালোচনা করে হয়রানি বন্ধের তাগিদ এফবিসিসিআই সভাপতির। শনিবার রাজধানীতে আলাদা 2 অনুষ্ঠানে সব কথা বলেন তারা।
আওতায় গত এপ্রিল 2021 প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দেয়া হয়েছে নানা কর ছাড়। এতে সামগ্রিক রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস ইএফডির পঞ্চম লটারির ড্র অনুষ্ঠানে একথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজেটে কর হার কমিয়ে এনবিআর কথা রেখেছে, এতে ফাঁকির প্রবণতা কমবে। এখন আদায়ের জন্য ব্যবসায়ী ও করদাতাদের আন্তরিক হতে হবে। ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফডি মেশিন ভালো কাজে দেবে বলেও আশা তার। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে, আমার সঠিক কর আদায় হবে এবং আদায় হওয়ার প্রেক্ষিতে আমি আমার যে গ্রোথ বা আমার যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ আমার জন্য সহজ হবে। এবং সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে এবার আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। এদিকে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কর আদায় পদ্ধতির সমালোচনা করেন সংগঠনটির সভাপতি। বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, তবে তা হয়রানিমুক্ত পরিবেশে হতে হবে। জবাবদিহিতা নিশ্চিতে সব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করতে হবে। পাশাপাশি বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ সম্পূর্ণ প্রত্যাহার দাবি তাদের। এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু উনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার। ব্যবসায়ীরা কিন্তু জিডিপি ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, সবই দিতে চায়, তারা একটা হয়রানি এবং সিস্টেমটা যেন ভালো হয়। সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া উচিত বলেও মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সভাপতি। সরকার 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাইতেছে, তাইলে ইনভেস্টমেন্ট কেন করছেন না? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নেয়া পদক্ষেপের কারণে দেশে 22 ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার গণভবনে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে 4টি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2021-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনালু, জাম, আমড়া ও ডুমুরের 4টি চারা রোপণ করেন তিনি। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই গাছ লাগাতে হবে। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়, আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। তো আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ আর একটা ভেষজ, এই ধরনের গাছ লাগাতে। বনায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণেই দেশে 22 ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় 22 ভাগ আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের ব্যাপকভাবে মানে পারিবারিকভাবে বিভিন্ন বাগান সৃষ্টি হচ্ছে, পুষ্টি বাগান সৃষ্টি হচ্ছে। তাছাড়া সকলে এখন সচেতন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজায়ন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী সোমবার পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ হোসেন জানান, শুক্রবার তার কিছু পরীক্ষা করা হয়েছে, শনিবার আরও কয়েকটি পরীক্ষা করার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে খালেদা জিয়ার পুরনো ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। এরই মধ্যে সিসিইউ থেকে ক্যাবিনে নেওয়া হয়েছে বিএনপি প্রধানকে। তিনি কবে বাসায় ফিরবেন তা নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। 11 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। 27 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম শুনানি শেষে এই আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালের নামে নাশকতা এবং ধর্ষণ সহ 6 মামলায় মামুনুলকে 18 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। গত 30 এপ্রিল মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত দ্বারা ঝর্ণা সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এছাড়া হরতালে নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় আরও 5 মামলায় তাকে আসামি করা হয়।
মামুনুল হক 6টা মামলা 18 দিনের পুলিশ রিমান্ড হয়েছিল। 18 দিন পুলিশ রিমান্ডের সর্বশেষ পিবিআই 3 দিনের পুলিশ রিমান্ড শেষে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নারায়ণগঞ্জে প্রেরণ করে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আজকে যে সিদ্দিকগঞ্জ থানার মামলা নং 30/3/2021 ওই মামলায় শুনানি হয়েছে। শুনানি হয়ে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করছে। গাড়ি ছিনতাই চক্রে 6 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সব তথ্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি আরও জানান, নরসিংদী ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাবিব গাড়ি ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানায় পুলিশ। সে জামিনে বেরিয়ে আবারও ছিনতাই চালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া অন্যরা গাড়ির নকল নম্বর প্লেট ও কাগজপত্র তৈরি করত। মফস্বলে নিয়ে চলে যায়। আমরা ইতিমধ্যে যেটা বলছি, ঢাকা চট্টগ্রাম থেকে সিম্পল ক্রাইমগুলিকে চেস করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো ছিনতাইকারী একটা বড় প্রভাব হলো আনএমপ্লয়মেন্ট, আরেকটা হলো মাদক। এই দুটো জিনিসের দিকে মানে একটা আরেকটার সাথে রিলেটেড এইগুলি বিষয়গুলিতে আমাদের সব জায়গায় কাজ করলে হয়তো কিছুটা কমে যাবে। মোবাইল অ্যাপে যোগাযোগ, পরে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে দেশে আনা হতো LSD, লেনদেন হতো পেপ্যালে। আর এর পেছনে আছেন মূলত বিদেশে পড়াশোনা করে আসা উচ্চবিত্তের তরুণেরা। বিক্রিতেও জড়িত তাদের অনেকেই। 2019 সালে দেশে প্রথম লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা LSDর খোঁজ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মহাখালী DHS-এর 275 নম্বর বাড়ি থেকে আটক হন 2 অভিযুক্ত। পরে আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দেন তারা। মামলার এজাহার বলছে, কানাডায় পড়তে যাওয়ার সুবাদে সেখানকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ হয় ইয়াসির রিদওয়ান আনান ও সৈয়দ আহনাফ আতিফ মাহমুদের। দেশে ফিরে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে দেশে আনেন LSD। কেমিক্যালটা নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে ব্লটিং পেপার, যে পেপারের মধ্যে ওই কেমিক্যালটা দেওয়া হয়। ঠিক একটা টাইপের এরকম একটা এখান থেকে আপনার ড্রাগের অর্ডার দিলে এখান থেকে আপনাকে প্রেরণ করে। এই কিকের মাধ্যমে তারা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করে যোগাযোগ করছে। ভয়ানক এই মাদক রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় বিক্রি করত চক্রটি। তাদের টার্গেট ছিল ধনীর ছেলেমেয়েরা। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের তারা একসাথেই করতো। তো ওই বাসাটাই একসাথে, ও যেহেতু বাইরে বিদেশ থেকে আসছে সেজন্য ওই বাসায় সবাই মিলে একসাথে খেলা দেখছে। ওকে আগে ধরেছে, ওকে ধরার পরে ওর কথার উপরে ভিত্তি করে যে আরো আছে, এই কথাটার উপর ভিত্তি করে বাসাতে তারা খুঁজেছে এবং বাসা থেকেও তারা পেয়েছে। গত সপ্তাহেও আরেক দফা LSD জব্দ করে গোয়েন্দারা। তারা বলছেন, এক ধরনের মেকি স্মার্টনেসের কথা ভেবে এই মাদকে ঝুঁকছে উচ্চবিত্তের তরুণ তরুণীরা। অভিযানের পরও LSDর জন্য ফেসবুকের নানা পেজে ঘুরছেন আসক্তরা। নর্মাল কোনো টেস্টে আসলে এটা বোঝার কোনো সুযোগ নাই। এরা যাদের কাছ থেকে আনছে সে হচ্ছে নেদারল্যান্ড থেকে, নেদারল্যান্ডের টিম নামে এক ভদ্রলোক, তার কাছ থেকে তারা যোগাযোগ হয় এবং অনলাইনের মাধ্যমে তাদের কাছে এটা পরিচিতি তাদের কাছে হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধানের দাবি, বিদেশ থেকে মাদক আনা বন্ধে গঠন করা হবে সাইবার ইউনিট। যেটা মোবাইল টেকার, ইতিমধ্যে আমাদের মোবাইল টেকের বিষয়ে আলাপ হয়েছে এবং সাইবার ইউনিটের জন্য আমরা চেষ্টা করব। আর আমরা একটা ডগ স্কোয়াড করার চেষ্টা করছি। জানেন, ডগ স্কোয়াডের বিরাট একটা ব্যাপার। উচ্চমূল্যের ভয়ানক এই মাদকের ব্যবহার কমাতে বিদেশে পড়াশোনা করে ফেরা শিক্ষার্থীদের দিকে অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অধিদপ্তরের কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা অঞ্চলের মাটি ও পানিতে 10 বছরে বেড়েছে লবণাক্ততা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত 10 বছরে 20,000 হেক্টর জমিতে লবণের পরিমাণ বেড়েছে। আর 13টি নদীর মধ্যে 10টির পানিতে শুকনো মৌসুমে বাড়ছে লবণাক্ততা। খুলনার বটিয়াঘাটার জলমা এলাকার তুলসী মণ্ডল 25 বছর ধরে কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করছেন। তবে বর্তমানে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় হাড়ভাঙা পরিশ্রমের পরও সুফল পাচ্ছেন না বলে দাবি তার। খ্যাত হবে না, ধানও হবে না যদি এই লবণের চাপ সৃষ্টি হয়। জমিতে লবণাক্ততার ফলে খুলনা অঞ্চলের আরও অনেক কৃষকই পড়েছেন সংকটে। আগে কত আমন ধান, মানে ভারিয়াল ধান, ওই দেখা যাচ্ছে যে ওই 6 মাস, ওই 3 মাস করতাম আর 6 মাস আড়ি বেড়াতাম।
গবেষণা বলছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 3 জেলা খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার ভেতর দিয়ে প্রবাহিত 13 নদীর মধ্যে 10টিতে বেড়েছে লবণাক্ততা। এই অঞ্চলের মাটির অবস্থাও একই। অনিয়মিত বৃষ্টিপাত আর অতি তাপমাত্রায় পানি প্রবাহ কমে যাওয়ায় এমন পরিণতি বলছেন গবেষকরা। সেচের পানির যেমন অভাব হচ্ছে, মাটির লবণাক্ততাও বৃদ্ধি পাচ্ছে। সেখানে আমরা আগে যে সমস্ত ফসল চাষাবাদ করতে পারতাম সেই সমস্ত ফসল চাষাবাদ করতে পারছি না। হয়তো কিছু কিছু লবণ সহিষ্ণু জাত আসছে, কিন্তু সেটা পরিমাণে খুবই কম। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি অবৈজ্ঞানিকভাবে বাঁধ তৈরি করায় এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকেরা। এখানে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার মূল কারণ যে জলবায়ু পরিবর্তন, শুধু তাই নয়, নদীগুলোর তলদেশ আমরা পাশে বাঁধ দিয়ে পলি দ্বারা ভরে দিয়েছি, তাতে করে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং যখনই জলাবদ্ধতা তৈরি হবে তখনই লবণাক্ততা বেড়ে যাবে। এটাই হলো কথা। প্রতি বছর মাটি ও পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়লে খুলনা অঞ্চলের কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা গবেষকদের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়েছে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হালদা নদীতে মাত্রাতিরিক্ত লবণ পানি ঢুকে পড়ায় এমন সমস্যা হচ্ছে বলে দাবি ওয়াসার। লবণাক্ত পানি খেলে মানবদেহে মারাত্মক রোগ ব্যাধি হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গেল 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হালদা নদীতে জোয়ার ছিল 15 ফুট উচ্চতার। স্বাভাবিক সময়ে এর উচ্চতা থাকে 8 থেকে 9 ফুট। এতে করে নদীতে অতিমাত্রায় প্রবেশ করে সমুদ্রের লোনা পানি, যা মিশে যায় হালদা নদীর পানি নির্ভর মধুরাঘাট ও মোহরা শোধনাগারের পানিতে। অতিরিক্ত লবণের কারণে এসব পানি খেতে পারছেন না কেউই, আছে দুর্গন্ধ। লবণাক্ততা এতই যে খাওয়া আমাদের জন্য খুবই করছে। ওয়াসার পানিগুলো গন্ধ আসে আর কড়া পানি আসে, আমরা খাইতে পারতেছি না। আমরা ওই বাইরে থেকে ডিপের পানি নিয়ে খাইতেছি আর কি। নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এবার নষ্ট হয়েছে অন্তত 20 লাখ টাকার পোনা। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং কাপ্তাই লেক থেকে পানি ছাড়া বন্ধ হয়ে যাওয়ার ফলে হালদা নদীতে কর্ণফুলীর পানি প্রবেশ করেছে বলে দাবি ওয়াসার। কাপ্তাই লেক থেকে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে পানিটা ছাড়া হয় থেকে টারবাইন থেকে, সেই পানিটার উপর নির্ভর করে আসলে হালদা নদীর লবণের মাত্রা। টানা কিছুদিন এই পানি পান করলে মানবদেহে উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিউরিফিকেশনের সাথে যারা যুক্ত আছে তাদেরকেও ভাবতে হবে। প্রকৃতির একটা হাত আছে, কিন্তু প্রকৃতির বাইরেও আমরা যে কাজগুলো করি সেখানে এই স্বাচ্ছন্দ্য আনতে হবে। দিনে একবার এই পানি পান করা যথেষ্ট, কিন্তু একাধিকবার পান করলে এটা দেহের সঞ্চয়ন ঘটবে এবং এখানে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেহের উপরে প্রভাব ফেলবে। তবে সরবরাহকৃত পানিতে লবণের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে নানা চেষ্টার কথা বলছে ওয়াসা, যাতে এটা ড্রিঙ্কিং ওয়াটারের যে লেভেল আছে, এই স্যালাইনিটির লেভেল, ক্লোরাইডের লেভেল 150 মিলিগ্রাম পার লিটার, সেটার মধ্যে রেখে আমরা সরবরাহ করছি। ভবিষ্যতে এমন সমস্যায় যাতে আর পড়তে না হয় সেজন্য ওয়াসা কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সামনেই জিম্বাবুয়ে সফর। ঘরের মাঠে জিম্বাবুয়েকে অনেকটা বলে কয়ে হারায় বাংলাদেশ, কিন্তু নিজের মাঠে টেইলরের দল কম বেশি পরীক্ষা নেয় প্রতিপক্ষের। তারপরও টানা খেলার ক্লান্তিতে টাইগার দলের কেউ যদি বিশ্রাম চান তবে বিবেচনা করা হবে, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। নিউ নর্মালে ক্রিকেট আর নেই আগের মতো। মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষার নাম সুরক্ষা বলয়। তার ওপর 3 ফরম্যাটে টানা খেলার ক্লান্তি তো আছেই। সব মিলিয়ে সুযোগ বুঝে নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসর বা খেলা কমিয়ে দেওয়ার চর্চা কম বেশি গ্রহণযোগ্য এখন বিশ্বজুড়ে। জিম্বাবুয়ে সফরের আগে আরেক দফা সেই চর্চার ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেটে। ক্লান্তিতে যদি কেউ ছুটি চায় তো আপত্তি নেই নির্বাচক প্যানেলের। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভেবে ছক কষার ভুল করতে চান না আব্দুর রাজ্জাক। সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে বায়োবাবলের মধ্যে থাকা। আমাদের প্লেয়াররা লাস্ট কতদিন ধরে যারা একদম রেগুলার 3টা ফরম্যাট খেলছে তাদের কথা একবার একটু যদি চিন্তা করেন, হিসাব করেন, তো
মানে আসলেই কঠিন। ফার্স্ট অফ অল হচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ না জিম্বাবুয়ে, ইন জিম্বাবুয়ে। বাংলাদেশে হলে আমরা বলতাম যে ঠিক আছে আমাদের জন্য তুলনামূলক সহজ, বাট ইন জিম্বাবুয়ে ওটা আমাদের জন্য সহজ প্রতিপক্ষ না, কখনোই না। সাম্প্রতিক সিরিজগুলোতে পারফরমেন্সের বিচারে ব্যাটসম্যানদের চেয়ে এগিয়ে বোলিং ডিপার্টমেন্ট। অনেক অপেক্ষার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও সেই অর্থে প্রত্যাশা মেটাতে পারছেন না ব্যাটসম্যানরা। ঘরোয়াতে সুযোগ কাজে না লাগালে আন্তর্জাতিক ক্রিকেটে সরাসরি ছন্দে ফেরা আরও কঠিন হয়ে যায়, বলছেন সাবেক এই স্পিনার। ব্যাটিং স্টাইল, বোলিং অ্যাকশন চেঞ্জ করে দেওয়াটা আমার কাজ না আপাতত। তো আমি আসলে ইনফরমেশন দিলে এটাই দিতে পারি। তো আসলে লিটনের কথা, যাদেরই কথা বলছে, যে কোনো প্লেয়ার তারা কিন্তু খারাপ খেললে নিজেরাই বুঝে যে তার ভালো করা প্রয়োজন, এবং ভালো করতে হলে সে কার দ্বারস্থ হবে, কোচের দ্বারস্থ হবে। বাজে ফর্ম সত্ত্বেও তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন নির্বাচকেরা। পাশাপাশি তাগিদ বিশ্বকাপের আগে পাওয়া প্রতিটি সুযোগ কাজে লাগানো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বৃষ্টির বাধায় প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনীর ম্যাচ। 11 ওভারের ম্যাচে 9 উইকেটে ব্রাদার্সকে হারিয়েছে দলটি। তানজিম সাকিবের 3 উইকেটের পর মুশফিক নাইমের দুর্দান্ত ব্যাটিংয়ে 101 রান সহজে তাড়া করেছে খালেদ মাহমুদ সুজনের দল। দিনের প্রথম ম্যাচে পার্টেক্সকে 10 উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএস। বৃষ্টির মৌসুমে এমন অযোধ্যার বৃষ্টি সবার জন্য স্বস্তির হলেও আবাহনীর জন্য অস্বস্তিকর। কম বেশি অন্য দলগুলো বাধায় পড়েছে, কিন্তু আবাহনীর 3 ম্যাচই হলো কাটেল ওভারে। ব্রাদার্সের বিপক্ষের ম্যাচ নিয়ে বেশি শঙ্কা তৈরি হয়েছিল। টানা 2 ঘন্টার বৃষ্টিতে ভেস্তে যেতে বসেছিল। শেষমেশ মাঠে গড়ালো 11 ওভারের লড়াই। টস হেরে ব্যাট করতে নেমে 38 রানের ওপেনিং পার্টনারশিপে ভালো শুরু পেলেও তানজিম সাকিবের তাণ্ডবে দ্রুত 51 রানে 5 উইকেট হারায় ব্রাদার্স। খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন আগের ম্যাচের হ্যাট্রিক হিরো আলাউদ্দিন বাবু। 10 বলে 24 করতে 3টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। জাহিদুজ্জামান করেছেন 10 বলে 25, তাতে 101 রানের লড়াকু সংগ্রহ ব্রাদার্সের। 9-এর উপর আস্কিং রান রেট। মুনিম শাহরিয়ার ও নাইম শেখের ঝোড়ো শুরু। 21 বলের জুটিতে আসে 38 রান। শান্তর আগে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালিয়েছেন মুশফিক। নাইমও চাহিদা মিটিয়েছেন। 176 স্ট্রাইক রেটে মুশফিক করেছেন 37 আর নাইম করেন 36, তাতে 9 উইকেটের বড় জয় আকাশী নীলদের। দিনের প্রথম ম্যাচও ছিল কাটেল ওভারে। 15 ওভারে পার্টেক্সের দেয়া 78 রানের টার্গেট সহজেই পেরিয়ে গেছে ওল্ড ডিওএইচএস। 2 ওপেনার দলকে 10 উইকেটের জয় উপহার দিয়েছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট লক্ষ্য বাংলাদেশের। সোমবারের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ার দল। কোচ ফুটবলারদের বিশ্বাস, আফগান ম্যাচের খেলা ধরে রাখতে পারলে ভারতকে হারানোর ভালো সম্ভাবনা আছে। আফগানদের বিপক্ষে দেখা মিলেছে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের। পিছিয়ে পড়েও খেলায় ফেরে বেঙ্গল টাইগাররা বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। সামনে এখন ভারত। আগের চেয়েও এই পরীক্ষা বেশি কঠিন। সে লক্ষ্যে তৈরি হচ্ছে জামাল তুপুরা। সকালে জিম ও সুইমিং, আর বিকেলে মাঠের অনুশীলন। ইনজুরিতে পড়া সোহেল রানার জায়গায় ইব্রাহিম আসতে পারেন একাদশে। আর বিশ্বকাপ বাছাইয়ের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে জায়গা করে নিয়েছেন বসুন্ধরার লেফট ব্যাক রিমন হোসেন। এত অল্প বয়সে আমি ন্যাশনাল টিমে খেলতেছি, এটা আমার জন্য আরো বড় পাওয়া। তো আমি যেন আমার পারফরমেন্সটা ধরে রাখে, আমি যেন আরো দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আমরা যদি কোনো সিলি মিস্টেক করে থাকি, সেটার বিপরীতে আমরা গোল কনসিড করতে পারি। সো আমাদের এই জিনিসটা কনসেন্ট্রেশন করতে হবে বেশি। দলকে নিয়ে কোচদের স্বপ্নের পরিধিও বেড়েছে। জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিন্স বলছেন, আগের ম্যাচের মতো খেললে ভারতকেও হারানো অসম্ভব নয়। আফগানিস্তানের বিপক্ষে দল খুব ভালো খেলেছে। সোমবার আরো বড় পরীক্ষা আমাদের। ভারত র্যাঙ্কিংয়ে 80 ধাপের মতো এগিয়ে। কলকাতায় ওদের রুখে দিয়েছিলাম, সেই ম্যাচ আমাদের জন্য অনুপ্রেরণা। শক্তিশালী কাতারের বিপক্ষে হারলেও আগাগোড়া জমাট রক্ষণ আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতের। ব্লু টাইগার্স 70 মিনিটেরও বেশি সময় 10 জন নিয়ে খেলেও মাত্র 1 গোল হজম করে। কাতারের বিপক্ষে 1 গোলে হেরেছি, কিন্তু আমরা ভালো খেলেছি। বাংলাদেশের বিপক্ষে গত মৌসুমে দারুণ একটা লড়াই হয়েছিল। এবার জয় পাওয়ার আশা করছি, তবে বাংলাদেশও ভালো উন্নতি করেছে। কাজটা সহজ হবে না।
সোমবার কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ 15 জুন ওমানের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে অবসর নেয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তবে জাতীয় দলে আরও একবার সুযোগ পেয়ে মাঠ থেকেই বিদায় জানাতে চান মামুনুল ইসলাম। সেজন্য বাফুফে ও হেড কোচ জেমিডের সহযোগিতা চান দেশসেরা মিডফিল্ডার। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এবার জয়ের আশা মামুনুলের। ক্যারিয়ারে পড়ন্ত বেলা, নতুনের আহ্বানে দলে সুযোগ পাওয়া কঠিন। বুট জোড়া যে এবার তুলে রাখার সময় এসেছে জানা আছে ফুটবলে দুঃসময়ের কাণ্ডারি মামুনুল ইসলামের। পরিকল্পনা ছিল ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে আনুষ্ঠানিক বিদায় বলবেন। পরিস্থিতির কারণে সেই ম্যাচের ভেন্যু এখন কাতার। বয়স আর ফিটনেস বিবেচনায় মামুনুলও নেই দলের সাথে। তা নিয়ে আক্ষেপ নেই, বরং দলের জন্য জানালেন শুভকামনা। জয় নিয়ে এসে দেশকে একটা জয় দেখানো এবং বাংলাদেশের ফুটবলকে আবার আরেকটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার মাইন্ডসেট করে সিদ্ধান্ত নিয়েছে যে ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্ট নেব, বাট এটা হচ্ছে না। এই এখন যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। এখানে এখন এই সময়টা আমার জন্য না। কোচ জানে, জেমিডে জানে আমার সব ইনফরমেশনগুলো, আমি কখন রিটায়ারমেন্ট যাব। লাল সবুজ জার্সি গায়ে 15টি বছর দাপিয়ে বেরিয়েছেন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কঠিন সময় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার খেলা দেখা দেশি বিদেশি কোচরা এদেশের সেরা মিডফিল্ডার হিসেবে মানেন। মাঠ থেকে অবসর নেওয়ার ভাবনা এখনও আছে মামুনুলের, সহযোগিতা চান ফেডারেশনের। 15 ইয়ার্স ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়া, দেশের জন্য খেলা, দেশকে সার্ভিস দেওয়া মাস্ট বি একটা জিনিস আমি আবদার করতে পারি। আমরা প্লেয়াররা এটাই চাই যেন আমরা সুন্দরভাবে বিদায়টা নিতে পারি এবং সুযোগটা জানি হয়। তবে ফেডারেশনকে আমার চিঠি দিতে হবে, দেন প্রেসিডেন্ট জানবে, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জানবে, তারা তখন সিদ্ধান্তটা নেবে। ক্যারিয়ারে অপূর্ণতা সাফের ট্রফি ছুঁয়ে না দেখা। আগামী সেপ্টেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সাফে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ। বাংলার ফুটবলের কিংবদন্তি মামুনুল কি পাবেন আরেকটা সুযোগ? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিল। রিচার্লিসন ও নেইমারের নৈপুণ্যে ঘরের মাঠে জয় পায় সেরেসাওরা। পোর্তো আলেগ্রিতে শুরু থেকে ব্রাজিলের আধিপত্য। গোলের লক্ষ্যে নেইমারদের 16টি শটের বিপরীতে ইকুয়েডর শট নিয়েছে মাত্র 3টি। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেরেসাওরা। 65 মিনিটে নেইমারের পাস থেকে ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন। আর যোগ করার সময় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত শতভাগ জয় ব্রাজিলের। 5 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাজধানীর মালিবাগের নয়াটোলায় বিদ্যুৎ স্পর্শে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক এ বক্তব্যে একমত হলেও স্বজনদের মত ভিন্ন। পুলিশের কাছে তাদের দাবি বজ্রপাতই এই প্রাণহানির কারণ। রাজধানীর পূর্ব নয়াটোলার 32/J ব্লকের টিনশেড কলোনির বাসাগুলোতে এখন শুধুই আহাজারি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার দুপুরে বৃষ্টিতে গোসল করতে গিয়ে স্টিলের গেট থেকে বিদ্যুতের স্পর্শে আসে 9 বছরের শিশু সাবিনা আক্তার পাখি। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন 14 বছরের ঝুমা আক্তার। পরে এই 2 শিশুকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হন 45 বছর বয়সী আব্দুল হক। আমার বোনের দিকে যাইতে গেছে, আইতে এসে আমার বোনের কারেন্টে ধরে আমার বোনে একবারে কি হয়েছে, আরেকজনের বাচ্চা গেছে, যাইতে লইছে গেছে, আরেকজনের বাঁচিতে গেছে, উনিও মরে গেছে। যখন নাকি কারেন্ট বন্ধ করে দিয়েছে তখন 3 দিকে ছিটে গেছে। এটা কি বজ্রপাত? না, কারেন্টের তার দেন না জায়গায় জায়গায়। তাৎক্ষণিকভাবে ঢাকা কমিউনিটি মেডিকেলে নেওয়া হয় 2 জনকে। একজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, বিদ্যুৎ স্পর্শেই মারা গেছেন এই 3 জন। নিয়ে আসা হয়েছে পুরো মৃত অবস্থায়। একটা ভদ্রলোক নিয়ে এসেছিল খালে গায়ে ব্যানে করে। তো আমরা যতটুকু দেখছি ইসিজি করে দেখলাম যে ব্রড ডেড। না, বিদ্যুতে ওনাদের আশেপাশের লোক যারা ছিল ওনারা বললো যে ওখানে 28টা বাড়ি একসাথে ছিল, সবগুলো বাড়িতে একসাথে কারেন্টের সমস্যা হয়েছিল। এদিকে হাতিরঝিল থানার পুলিশের কাছে নিহতের স্বজনদের দাবি বজ্রপাতই এই প্রাণহানির কারণ। মেয়ে দুইটার বাবা প্লাস ওই যে বৃদ্ধ তার ছেলে মেয়ে ওনাদের কাছ থেকে লিখিত নিয়েছে, মানে ওনারা স্বেচ্ছায় লিখিত দিয়েছে এবং ওনারা বলতেছে যে আমাদের চোখের সামনেই বজ্রপাত ঠান্ডা পড়ছে, ওই সময় মেয়ে দুইটা
অন দ্য স্পটে মারা গেছে। তবে এই মৃত্যুতে থানায় মামলা বা এর তদন্তে আগ্রহী নন নিহতের স্বজনেরা। না, থানায় মামলা করবো কেন? কপালে আসছিল মারা গেছে, আসছিল কপালে এরকম, এর জন্য কোনো মামলা করুন না। কার জন্য মামলা করুন? পরে ময়নাতদন্ত ছাড়াই পুলিশের অনুমতিতে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে পেট জোড়া লাগানো 2 কন্যা শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। বিকেলে লঞ্চে ঢাকার পথে রওনা দিয়েছে তাদের পরিবার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার একটি ক্লিনিকে পেটে জোড়া লাগানো ওই শিশু দুটির জন্ম হয়। সেদিনই তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিলেও ওই হাসপাতালে পৃথক করা সম্ভব নয়, তাই তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। শিশু দুটির নাম রাখা হয়েছে আলিফ এবং মিম। নবজাতকেরা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের পৃথক করতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম। আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকার 2 ডোজ করোনার মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে পারে, ডেল্টার বিরুদ্ধে তা মাত্র 5 ভাগের 1 ভাগ পারে। গবেষকরা দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বেশি হলে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা কমে যায়। মূল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের একটি ডোজ নেয়ার পর 79% মানুষের দেহে উল্লেখযোগ্য পরিমাণে নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু ব্রিটিশ ভ্যারিয়েন্ট আলফার বিরুদ্ধে 50%, ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার বিরুদ্ধে 32% নেমে এসেছে। করোনা নতুন ধরনের বিরুদ্ধে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শও দিয়েছেন তারা। টিকা ডোজের ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে। এক শতকে বৃহত্তর চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়েছে 13% বেশি উদ্ভিদ। টিকে থাকা উদ্ভিদের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে অন্তত 45 ভাগ। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ বিষয়ক ফোরাম IUCN ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষকের গবেষণায় পাওয়া গেছে তথ্য। 1814 সালে ব্রিটিশ সার্ভে অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের উদ্ভিদের প্রজাতির সংখ্যা 3611টি। পরবর্তীতে বাংলাদেশি গবেষকদের অনুসন্ধানে দেখা যায় এই অঞ্চলে আছে প্রায় 5000 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এর মধ্যে 17টি প্রজাতি এই অঞ্চলের বাইরে আর কোথাও পাওয়া যায় না। চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদ নিয়ে গবেষণা চালিয়েছে IUCN ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। IUCN এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে সম্প্রসারিত গবেষণা। এতে দেখা যায় চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদের মধ্যে উরিয়াম, জংলিয়াম, চালমুগরা, রামসুপারি সহ 13% উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। আর ঝুঁকিতে বৈলাম, রক্তচন্দন, লোহাকাঠ, পিতরাজের মতো অন্তত 2000-এর বেশি প্রজাতি। শুধু 2.5 দশক না, 100 বছর ধরেও এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো যেহেতু নাই, তো আমরা ধরে নিতে পারি যে IUCN-এর মতে, ওই যে গাইডলাইন মতে, যে এগুলো আর আমাদের এই অঞ্চলে হয়তো নাই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের 3 জেলা ও কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি বনে গাছ ব্যবসায়ী, নানা উন্নয়ন প্রকল্প, জুম চাষ, বনজীবীদের কারণে বন উজাড়ে এসব উদ্ভিদ ধ্বংস হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদেরকে যদি ওই সাপোর্টটা দেওয়া হয়, আমরা কিন্তু তাহলে আমাদের এই লিমিটেড রিসোর্স দিয়ে, লজিস্টিক্স দিয়ে, যত আমাদের ম্যাক্সিমাম এফোর্ট আমরা দিয়ে আমরা অনেক কাজ আমরা করে দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ রক্ষায় সব প্রজাতির উদ্ভিদই জরুরি। তবে সরকারি বনায়নে কেবল অর্থকরী উদ্ভিদকে গুরুত্ব দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। এমন কোনো স্পিসিস নাই যে সে পরিবেশকে সহায়তা করে না। তো এখন আমি যদি একটা অঞ্চল থেকে 500 স্পিসিসকে নষ্ট করে দিয়া একটা স্পিসিসের বাগান করি, তাহলে আমার পরিবেশ পাইলো একটা স্পিসিস থেকে বেনিফিট, আর হারাইলো 499টা গাছকে। চট্টগ্রাম অঞ্চলের বিলুপ্ত প্রায় উদ্ভিদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার উপরও জোর দেওয়া হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।